আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন বন্ধুরা, উপমহাদেশের রাজনীতি যখন উত্তপ্ত হয় তখন সবচেয়ে আগে কেঁপে ওঠে সাধারণ মানুষের মন। কারণ যুদ্ধের দামামা আগে শোনা যায় না সীমান্তে, আগে শোনা যায় সেগুলো তার পদধ্বনি সংবাদে, স্টুডিওতে, সোশ্যাল মিডিয়ায়, জল্পনায়, অভিযোগে আর ভয়ের ভাষায়। এই মুহূর্তে ভারতের বিভিন্ন মিডিয়ায় যে শব্দটি সবচেয়ে বেশি ঘুরছে সেটি হলো একটি ন্যারেটিভ, একটি হেডলাইন, যে আইএসআই ফলস ফ্ল্যাগ ন্যারেটিভ। অর্থাৎ এর মানেটা হচ্ছে ঘটনা ঘটার আগেই এটাকে সাজানো বা রটনা বলে দিয়ে ঘাড় থেকে দায়িত্ব ছেঁটে দেওয়ার চেষ্টা বা অপরাধকে ঢেকে দেওয়ার চেষ্টা। হঠাৎ করেই পাকিস্তানের আইএসআই বলতে শুরু করেছে ভারতের ভেতর ভারত নিজে থেকে কোনো সন্ত্রাসী হামলা ঘটিয়ে তার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেবে এবং তারপরে যুদ্ধ শুরু করে দেবে। এই কথার আড়ালে লুকিয়ে থাকে এমন সম্ভাবনা যে ভারতের সন্ত্রাসী হামলা ঘটাবে পাকিস্তান, কিন্তু নিজের দায় নেই সেটা আগেভাগে বলে রাখছে। এমন সন্দেহ করা আদৌ অস্বাভাবিক নয়। আর তাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, কোনো মিস অ্যাডভেঞ্চার হলে ভারতের জবাব হবে ডিসিসিভ বা নির্ণায়ক এবং চূড়ান্ত এবং আনপ্রেসিডেন্টেড, মানে যেরকম তীব্রতা আগে কখনো দেখা যায়নি। সাদা বাংলায় গত বছরের অপারেশন সিন্দুর যদি সেমিফাইনাল হয়ে থাকে তবে এবার হবে ফাইনাল। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু আর একটা টেলিভিশনের জন্য ন্যারেটিভ, নাকি সত্যি এমন কোনো প্রস্তুতি চলছে যেখানে হামলার আগে গল্প লেখা হচ্ছে আর ঘটনার আগেই তার দায় কার ঘাড়ে যাবে, মানে নিজের ঘাড় থেকে অন্যের ঘাড়ে তুলে দেওয়ার একটা চেষ্টা, সেটাও ঠিক করে রাখা হচ্ছে। আজকের ভিডিওতে আমি কিন্তু একটা কঠিন কিন্তু জরুরি প্রশ্ন তুলব। এটা হলো, ভারত পাকিস্তান উত্তেজনা কি শুধু পশ্চিম সীমান্তে, পাকিস্তানের সীমান্তেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর ছায়া ধীরে ধীরে পূর্ব সীমান্তের দিকেও এগোবে এবং এগোনো শুরু করে দিয়েছে কিনা? বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সীমান্ত রাজনীতি এবং অ্যান্টি ইন্ডিয়া মোবিলাইজেশনের নতুন এক পর্ব শুরু হয়েছে কিনা পূর্ব সীমান্তে, সেটা নিয়ে কথা বলবো। সহজ ভাষায় বললে ফলস ফ্ল্যাগ ন্যারেটিভ হলো আগে ভাগে একটি গল্প ছড়িয়ে দেয়া, যাতে ভবিষ্যতে কোনো হামলা, বিস্ফোরণ বা সন্ত্রাসী ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বলা যায়, আরে এটা তো আমরা আগেই বলেছিলাম এরকমই হবে, এটা সাজানো, এটা অন্য কারো কাজ, ভারতের নিজের কাজ, কিন্তু দায় চাপানো হচ্ছে আমাদের ওপর। অর্থাৎ গুলি ছোড়ার আগেই ব্যাখ্যা তৈরি, রক্ত পড়ার আগেই অজুহাত তৈরি। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ধরনের ন্যারেটিভের কাজই হলো সত্যকে ঝাপসা করে দেয়া। ভারতের কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে আইএসআই সমর্থিত বা পাকিস্তানপন্থী নেটওয়ার্কগুলো মিডিয়া অ্যাম্প্লিফিকেশন, বট অ্যাক্টিভিটি এবং ডিজিটাল মেসেজিংয়ের মাধ্যমে এই ফলস ফ্ল্যাগ লাইনকে সামনে নিয়ে আসছে। এই রিপোর্টগুলোর মূল বক্তব্য হলো, ভবিষ্যতে যদি কোনো বড় নিরাপত্তা ঘটনা ঘটে ভারতে, তাহলে তার দায় অস্বীকার করার জন্য আগেভাগেই একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করে রাখা। আর সেই চেষ্টাটা শুরু করে দিয়েছে পাকিস্তানের আইএসআই। আমাদের উপমহাদেশের ইতিহাস বারবার দেখিয়েছে
যখন পলিটিক্স ব্যর্থ হয় তখন প্রোপাগান্ডা সক্রিয় হয়, যখন ডিপ্লোমেসি আটকে যায় তখন ডিসইনফরমেশন বা অপপ্রচার গতি পায়, আর যখন বাস্তবে কিছু করার সুযোগ কমে যায় তখন ন্যারেটিভ হয়ে ওঠে বড় অস্ত্র। 2025 সালে পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হয়েছিল। সেই অবনতি পরে সামরিক সংঘাত পর্যন্ত গড়িয়েছিল, আপনারা জানেন। এই পটভূমি মাথায় রাখলে বোঝা যায় এখন ভারত কেন ন্যারেটিভ ব্যাটেলকে এত গুরুত্ব দিচ্ছে। আইএসআই যেটা বলছে সেই কথাকে কেন গুরুত্ব দিচ্ছে, কারণ তখনও কিন্তু পহেলগাঁও ঘটনার আগেও পাকিস্তান কিন্তু একই টাইপের কথা বলেছিল। ভারতের আশঙ্কা আবার পহেলগাঁও ধরনের কোনো মামলা শিগগির হতে পারে ভারতের ভূমিতে, কারণ পাকিস্তান আগে ভাগে গেয়ে রাখছে তারা কিছু করেনি। রাজনাথ সিংয়ের বক্তব্যকে তাই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তিনি পরিষ্কার বলেছেন পাকিস্তান কোনো মিস অ্যাডভেঞ্চার করলে ভারতের এবারের প্রতিক্রিয়া কঠোর হবে। অপারেশন সিঁদুরের চেয়ে ঢের বড় প্রতিক্রিয়া হবে এবার। এ ধরনের ভাষা মোটেই জনসভার ভাষা নয়, এটা স্ট্র্যাটেজিক মেসেজিং। এতে একদিকে পাকিস্তানকে বুঝে চলার বার্তা দেয়া হলো, তেমনি অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ অডিয়েন্সকেও জানানো হলো রাষ্ট্র সতর্ক আছে, যোগ্য জবাব দিতে তৈরি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমি এখানে আরও বড় একটি প্রশ্ন তুলতে চাই। যদি পশ্চিম সীমান্তে সরাসরি কিছু নাও ঘটে, তাহলে কি ইস্টার্ন থিয়েটার ব্যবহার করতে পারে পাকিস্তান? সেই হামলার রুট কি হতে পারে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য? বাংলাদেশের ভেতরে থাকা কোনো স্লিপার সাপোর্ট স্ট্রাকচার, স্লিপার সেল, যারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গে নিজেদের শেকড় শক্ত করেছে, এই শিকড়কে ব্যবহার করে কি কোনো সন্ত্রাসী হামলা গড়ে তুলতে পারে আইএসআই পশ্চিমবঙ্গের মাটিতে? দেখুন পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন এই মাসে 23 তারিখ এবং 29 তারিখে এপ্রিলে। ভোটার তালিকা ঝাড়াই বাছাই নিয়ে কমিউনাল টেনশন এই রাজ্যে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। সেটা এমনই যে গতকাল ভোটার তালিকায়, গতকাল মানে হচ্ছে গত বুধবার, ভোটার তালিকায় বাদ পড়ে যাওয়া মানুষদের এক জনতা ঝাড়াই বাছাইয়ের কাজে ব্যস্ত। সুপ্রিম কোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের দীর্ঘক্ষণ আটকে রাখে মালদায়, পরে তাদের ওপর হামলাও করে। যখন পুলিশের সহযোগিতা নিয়ে, কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় সেই 7 জন বিচারক যখন চলে যাচ্ছেন, তখন হাইওয়েতে তাদেরকে আটকায়। হাইওয়েতে রান্নাবান্না করে যে সমস্ত গাড়ি আটকে ছিল তাদেরকে খাওয়ার ব্যবস্থাও করেছিল ওই জনতা যারা অবরোধ করে রেখেছিল। এবং তারপরে যখন সেই গাড়ি করে যখন রাত্রে যাচ্ছেন ওই জুডিশিয়াল অফিসাররা, তখন তাদের উপরে হামলা হয়। এবং সেই হামলায় একজন মহিলা বিচারপতি, তিনি এত ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি চিৎকার করতে শুরু করে দিয়েছিলেন যে তাকে মেরে ফেললে তার সন্তানের কি হবে। ভারতের সুপ্রিম কোর্ট এই ঘটনায় খুব কড়া প্রতিক্রিয়া দিয়েছে, কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকারকে। পুরো ঘটনার এনআইএ তদন্তের আদেশ দিয়েছে। মনে রাখতে হবে, এনআইএ তদন্ত হয় তখনই যখন ঘটনার সন্ত্রাসী অ্যাঙ্গেল থাকে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রগুলো কিন্তু রিপোর্ট দিয়েছে যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে কোনো সন্ত্রাসী হত্যাকাণ্ড ঘটাবার প্ল্যান আছে আইএসআইয়ের, সেই গত বছরের পহেলগাঁও কাণ্ডের মতো। এখানে আইএসআইয়ের সহযোগী হবে বাংলাদেশের অভ্যন্তরের সন্ত্রাসবাদী কোনো সংগঠন। মোহাম্মদ ইউনূসের 18 মাসের শাসনে যারা বাংলাদেশে মজবুত করেছে নিজেদের ভিত, লক্ষ্য করলে দেখা যাবে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকটায় এইসব মৌলবাদী সন্ত্রাসীরা একটু থমকে গিয়েছিল, তারা আবার মাথাচাড়া দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে এই শক্তিকে দিয়ে বড় কিছু করতে চলেছে পাকিস্তানের আইএসআই,
এই পশ্চিমবঙ্গের মাটিতে। মালদায় তার ড্রেস রিহার্সাল হয়েছে গতকাল। ওই যে বললাম 7 জন বিচারক যারা ভোটার লিস্ট পরীক্ষা নিরীক্ষা করছিলেন, যাদের মধ্যে মহিলা বিচারকও ছিলেন, তাদের 2-1 জনকে হত্যা করার পরিকল্পনা ছিল অবরোধকারীদের। এই সম্ভাবনা কিন্তু আদৌ উড়িয়ে দেওয়া যায় না। আর এদের এই অবরোধকারীদের নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সাবিনা ইয়াসমিন। আমি এই মুহূর্তে নিশ্চিত করে বলছি না যে বাংলাদেশের ভেতর থেকে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসী হামলার পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গে, তবে ভারতীয় গোয়েন্দা সূত্র কিন্তু এই সম্ভাবনা অস্বীকার করছে না। সুতরাং এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেয়া কৌশলগতভাবে বোকামি হবে। পূর্ব সীমান্তের বাস্তবতা পশ্চিমের সীমান্তের মতো নয়। পূর্ব সীমান্তে ডাইরেক্ট আর্টিলারি ডুয়েল বা লড়াই, এখানে তার সম্ভাবনা কম, কিন্তু অনুপ্রবেশ, ধর্মীয় বিভাজন, দুষ্কৃতি ও সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেয়া, এই রাজ্যের মাটিতে চোরাচালান নেটওয়ার্ক, এই জিনিসগুলো অনেক বেশি জটিলভাবে কাজ করতে পারে ভারতের পশ্চিমবঙ্গে। এই কারণেই পূর্ব সীমান্তের যে থ্রেট পারসেপশন সবসময় নয়েজলেস, কিন্তু পোটেনশিয়ালি ভেরি ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস দেন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। পশ্চিম সীমান্তের থেকেও বেশি ডেঞ্জারাস। গতকাল মালদায় তার একটি ছোট্ট ঝলক কেবল দেখা গেছে। বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে দেখা যায় অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আবার নতুন করে মোবিলাইজ হতে শুরু করেছে বাংলাদেশে। যে কোনো দল, গোষ্ঠী বা মতাদর্শিক শিবির যদি তারা নিজেদের জনপ্রিয়তা কমতে দেখে বাংলাদেশে, যদি নির্বাচনী বাস্তবতায় কিংবা জনতার মধ্যে নিজেদের নির্বাচনী বাস্তবতায় যদি প্রত্যাশা মতো সাফল্য না পায়, তাহলে ভারতের বিরুদ্ধে আবেগ উস্কে দেওয়াটা হচ্ছে তাদের বড় রাজনৈতিক রাস্তা। এই জায়গাতেই নির্বাচনে পরাজিত জামায়াত প্রসঙ্গটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এবং মনে রাখতে হবে, মালদা মুর্শিদাবাদের সীমান্ত জুড়ে বাংলাদেশের যে অঞ্চল, সেখানে কিন্তু জামাত জিতেছে। জামাত তারাই জিতেছে এবং তাদের ওখান থেকে এই হরগোবিন্দ দাস এদেরকে যে হত্যা করা, বাপ বেটাকে হত্যা করতে যে যারা এসছিল, যে জনতা, সেই জনতার একটা বড় অংশ কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছিল। আমি এটিকে এখানে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক হাইপোথিসিস হিসেবে নিচ্ছি। নির্বাচনে প্রত্যাশিত ফল পায়নি জামাত, এখন জনসমর্থন পাকা করতে অ্যান্টি ইন্ডিয়া রেটরিককে শার্প করবে, আরও সেটাকে ধারালো করবে, স্ট্রিট লেভেল মোবিলাইজেশন বাড়াবে এবং সীমান্তে সংবেদনশীল অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা তৈরি করবে। এসব পুরনো ও পরিচিত কৌশল তাদের। আর এই সব কিছুর ওপর আইএসআইয়ের ভূমিকা তো আছেই। এই পুরো প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গকে আলাদা করে দেখতে হবে, কারণ বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসীরা এই রাজ্যে ভালোভাবে জাঁকিয়ে বসেছে। আর এর সুযোগ নিয়ে আইএসআই যদি পহেলগাঁওয়ের মতো কোনো সন্ত্রাসী কাণ্ড ঘটায়, তাতে পাকিস্তানের বড় সুবিধা এবং দায় পড়বে কিন্তু বাংলাদেশের ঘাড়ে। ভারতের জবাবি হামলা পাকিস্তানে হবে না, হবে বাংলাদেশে। ভোগান্তি যা হওয়ার হবে বাংলাদেশের মানুষের। সেই পথে চলতে শুরু করেছে কিন্তু বাংলাদেশ। পরিণাম ভারতের শক্ত প্রতিক্রিয়া, যেটা হবেই। এই পথে যেতে ভারত যাতে বাধ্য না হয়, তার জন্য বাংলাদেশের গোয়েন্দা প্রধানকে ভারতে ডেকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ভারতের ডিজিএফআই প্রধান। এমনকি ভারতের এনএসআই অজিত ডোভাল পর্যন্ত বাংলাদেশের ডিজিএফআই এর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। ভারতের সেনাধ্যক্ষ কথা বলেছেন তার সঙ্গে। সামনের সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি আসছেন। অজিত ডোভালের সঙ্গে বৈঠক হবে তার। এরকম বৈঠকে সবথেকে ডিজিএফআই আর মানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অজিত ডোভালের বৈঠক তো হওয়ার কথা নয়। বৈঠক হওয়ার কথা মূলত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কিন্তু অজিত ডোভালের সঙ্গেও তার বৈঠক হচ্ছে। এরকম বৈঠকের সবচেয়ে বড় এজেন্ডা
বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট তাকে নিয়ন্ত্রণ করা এবং মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাজকর্ম বন্ধ রাখা। বাংলাদেশের ক্ষেত্রে এটা তখনই সম্ভব যখন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশের চর্চা হবে সে দেশে। এর জন্য জামাতের ধর্মভিত্তিক রাজনীতির মোকাবিলায় মাঠে আওয়ামী লীগ থাকলে সে কাজ সহজতর হতো, কিন্তু তারেক রহমানের বিএনপি সরকারের মধ্যেও জামাতি মানসিকতার মানুষজন বসে আছেন এবং তারা আওয়ামী লীগকে ছাড়পত্র দিতে গড়িমসি করছে, আর এর সুযোগ নিচ্ছে আইএসআই। সুতরাং পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার আগেই যদি পশ্চিমবঙ্গে কোনো বড়সড় সন্ত্রাসী ঘটনা ঘটে তবে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং তেমন কিছু ঘটলে তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের যে মধুচন্দ্রিমা এখনো পর্যন্ত আছে সেটা বড় ধাক্কা খাবে। এটা ধরে নেওয়া যায়। ভারতের মাটিতে সন্ত্রাসী হামলার সঙ্গে বাংলাদেশ যুক্ত থাকলে বাংলাদেশকে শিক্ষা পেতেই হবে, শিক্ষা দেবেই ভারত, আর তার জন্যে ভুগতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। এখনও সাবধান হওয়ার সময় কিন্তু আছে। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। প্রিয়